আমি রেকর্ডিং এ গেলাম। স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার। গুড। এবার তোমরা মনোযোগ দিয়ে দেখো যে আমরা বড্রিলাকে এখন বড্রিলা খুব ইন্টারেস্টিং। বাউম্যানকেও তোমরা দেখেছো যে কত বাস্তব আকারে বাস্তবসম্মত তত্ত্ব হাজির করেছিলেন বাউম্যান। এখন আমরা দেখব যে বড্রিলা কিভাবে কনজিউমার কালচারটাকে রিপ্রেজেন্ট করেছেন। এবং বড্রিলাকে আমরা দেখি যে বড্রিলা মাস মিডিয়া এবং তোমরা যে একটা বাংলা বই আছে যেটা কর্পোরেট গণমাধ্যম ও বিশ্বায়ন, সেই বইতেও কিন্তু আমি বড্রিলার আলোচনাটাও কিন্তু করেছিলাম যে মিডিয়া কিভাবে কনজিউমার কালচারকে প্রডিউস করে। তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে কার্ল মার্কস এবং বড্রিলার মধ্যে একটা বেসিক পার্থক্য আমরা দেখতে পাই। তো কার্ল মার্কস যে জায়গাটা নিয়ে মানে কার্ল মার্কসের আলোচনার কেন্দ্রটা যেটা ছিল সেটা হলো ইকোনমি, যেটাকে আমরা বলি অর্থনীতি, বা পলিটিক্যাল ইকোনমি। আর বড্রিলার আলোচনার মেইন বিষয়টা হলো কালচার, এবং আমরা এটাকে আর বলতে পারি যে পলিটিক্যাল কালচার। ঠিক আছে? তো কার্ল মার্কসের মেইন ফোকাসটা হলো ইকোনমির বিষয়, ইকোনমি দ্যাট ইজ মোড অফ প্রোডাকশন, এবং বড্রিলার মেইন ফোকাস হলো কালচার। ঠিক আছে? তো কার্ল মার্কস যেভাবে দেখিয়েছিলেন যে ইকোনমি কিভাবে মানুষের জীবনের সাথে আষ্টে পাষ্টে জড়িত, বড্রিলা দেখিয়েছিলেন যে কালচার কিভাবে আমাদের জীবনের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িত হয়ে আছে। তো সেই জায়গাটা আমরা দেখি যে যেমন মিডিয়া যদিও মালিকানাগুলো ইকোনমিক জায়গা থেকে, কিন্তু তারা প্রডিউস করে কালচার। যেমন ইন্ডাস্ট্রি, যেটা আমরা বলি বিভিন্ন প্রোডাক্টের যে ইন্ডাস্ট্রি, সে প্রোডাক্টের ইন্ডাস্ট্রি তারা কি প্রডিউস করে? তারা কমোডিটি প্রডিউস করে, কমোডিটি ম্যাটেরিয়াল যে কমোডিটি সেটা প্রডিউস করে। তাহলে যেমন আমরা মিডিয়া ইন্ডাস্ট্রিকে যেমন গার্মেন্ট শিল্প থেকে শুরু করে পাট শিল্প থেকে শুরু করে সবকিছুর কাজটাকে কমোডিটি প্রডিউস করা। হুম আর মাস মিডিয়াও কিন্তু ইন্ডাস্ট্রি, মিডিয়া ইন্ডাস্ট্রি। এবং এটাকে আমরা আবার আডন্য হরখিমের ভাষায় বলতে পারি যে কালচার ইন্ডাস্ট্রি। তো মিডিয়া যেটা করে সেটা হলো যে কি প্রডিউস করে? মিডিয়া প্রডিউস করছে তোমার কালচার। তাহলে ইন্ডাস্ট্রি প্রডিউস করে কমোডিটি, আর মিডিয়া প্রডিউস করছে কালচার। মানে কালচারকে আমরা যেভাবে বলি অটোমেটিক বা কালেকটিভ ন্যাচারাল জায়গা থেকে আসছে তা না। কালচার যে আমাদের কমিউনিটি প্র্যাকটিস থেকে আসছে তা না। আগে কালচার আমাদের কমিউনিটি প্র্যাকটিস থেকে আসতো, রিলিজিয়াস প্র্যাকটিস থেকে আসতো। ঠিক আছে? কিন্তু এখন কালচার আসে তোমার কালচার প্রডিউসড হয়ে আসে মাস মিডিয়া থেকে। তো সেই জায়গা থেকে তখন তিনি দেখিয়েছিলেন যে এই কালচার আমাদেরকে কোন কালচারের দিকে নিয়ে গেছে। এই কালচার আমাদেরকে কনজিউমার কালচারের দিকে নিয়ে গেছে। এই কারণে বড্রিলা তার বইয়ের নামই লিখেছেন কনজিউমার সোসাইটি। তো সেই জায়গা থেকে আমরা দেখি যে কার্ল মার্কস যেভাবে ইন্ডাস্ট্রিকে দেখিয়েছিলেন ক্লাস রিলেশনের জায়গা থেকে। ইন্ডাস্ট্রিকে দেখিয়েছিলেন যেখানে দেখেছেন যে প্রোডাকশন ওয়াজ দ্য বেসিস অফ সোশ্যাল অর্ডার। যে প্রোডাকশনকে কেন্দ্র করে সোশ্যাল অর্ডার কিন্তু তৈরি হতো। এর মানে যে মালিক সে সোশ্যাল অর্ডার মেনটেন করত, এবং যারা শ্রমিক শ্রেণী, যারা প্রোলেটারিয়েট, তারা সাবজুগেটেড ছিল এবং তারা সোশ্যাল অর্ডার মেনে চলতো। তাহলে সোশ্যাল অর্ডার প্রডিউস করতো মালিক শ্রেণী, আর সাবজুগেটেড ছিল প্রোলেটারিয়েট। এবং এটা এই জন্য যে প্রোডাকশন ইটসেলফ ওয়াজ দ্য বেসিস অফ সোশ্যাল অর্ডার। কিন্তু বড্রিল এখন দেখিয়েছিলেন যে না, এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে কনজাম্পশন হ্যাজ বিকাম বেসিস অফ সোশ্যাল অর্ডার। এর মানে এখন কনজাম্পশন একটা পাওয়ারফুল ফোর্স হিসেবে কাজ করছে সোশ্যাল অর্ডার মেইনটেনেন্সের ব্যাপারে। তো এখন আমরা দেখি যে কিভাবে যেমন এটাকে বলে যারা যারা প্রডিউসার, তারাই যারা প্রডিউসার অথবা যারা ওনার, তাদের আলাদা রোল ছিল এবং রোল মেইনটেনেন্স ছিল। এখন কনজাম্পশন যেটা, সেটা হলো ভোগকে কেন্দ্র করে মানুষের জীবন ধারা
চলছে, ভোগকে কেন্দ্র করে মানুষের স্ট্যাটাস, প্রেস্টিজ, এটা নির্ধারিত হচ্ছে। তাহলে আগে দেখা যেত যে একটা লোক কতটুকু আম জমির মালিক, একজন লোক কতটুকু সম্পদের মালিক, সেটার সাথে পাওয়ারের সম্পর্ক ছিল। এখন দেখা গেছে হ্যাঁ, ইকোনমিক মালিকানা বাতিল হয়ে যায় নাই, তোমার কিন্তু কনজাম্পশন একটা আমাদের জীবনের সাথে, জীবনে পাওয়ারফুল একটা স্ট্যাটাস আমাদের মধ্যে একটা কাজ করে, যে কে কতটুকু কনজিউম করে, এবং সে কনজাম্পশনের যে যত বেশি কনজিউম করে তার পাওয়ার কিন্তু সে বেশি, এবং তার স্ট্যাটাস হোল্ডিং কিন্তু বেশি। তো এই জায়গাটা আমি প্রথমে প্রাথমিকভাবে হয়তো বুঝবে না, বা বুঝাটা একটু কঠিন। সেই জায়গার জন্য আমরা যখন ব্যাখ্যা করব তারপর আস্তে আস্তে বুঝতে পারবে। তো যেমন ধরো কার্ল মার্কসের বিষয় হলো যে উৎপাদন কাঠামো, মোড অফ প্রোডাকশন, উৎপাদন পদ্ধতিটাই ছিল রেগুলেটরি মেকানিজম। কিন্তু বর্ডেলের বিষয়টা হলো যে মোড অফ সাইনিফিকেশন। তো মোড অফ সাইনিফিকেশনটা মিনস অফ প্রোডাকশন থেকে ভিন্ন, এবং এটা হলো কালচারাল জায়গা থেকে। তো সেই জায়গাটাও তো আমরা বুঝবো। আর ক্রাইসিসের জায়গাটা হলো বটেলার ক্লাস কার্ল মার্কসের মতে ক্রাইসিসটা ছিল ক্লাস এক্সপ্লয়টেশন এন্ড এলিয়েনেশন, আর বটেলার জায়গাটা হলো আইডেন্টিটি ক্রাইসিস এন্ড টোটাল এলিয়েনেশন। তো এই জায়গাটা দেখো, বটেলার এই পয়েন্টগুলো আমাদের কাছে একটু এটাকে বলে একটু ধোঁয়াশা মনে হচ্ছে, বা একটু ডিফারেন্ট মনে হচ্ছে। হ্যাঁ, আইডেন্টিটি ক্রাইসিস, টোটাল এলিয়েনেশন, এই বিষয়গুলো কি? তো আমরা এগুলো যখন ব্যাখ্যা করবো, আস্তে আস্তে আমরা আবার এই জায়গার মধ্যে ব্যাক করব। জাস্ট আমি এটা এখন তোমাদের টাচ দিয়ে রেখেছি। সেটা হলো আমরা দেখছি যে there is a close distinction between Karl Marx and Baudrillard, এবং ডিস্টিংশনটা হলো একটা ইকোনমিক জায়গা থেকে আর একটা কালচারাল জায়গা থেকে। এখন আমরা এই জায়গাটাকে আমরা এখন মানে জাস্ট প্রেজেন্টেশনের জন্য রেখে দিয়েছি, পরে আমরা এখানে ব্যাক করব। আমরা টু দ্য পয়েন্টে চলে আসি। টু দ্য পয়েন্টে হলো এই জায়গাটা, বড্রিলার কনজিউমার অবজেক্ট এন্ড কনজিউমার কালচার। আমরা আস্তে আস্তে কিন্তু সে টেবিলের দিকে পরে যাব, এবং আস্তে আস্তে আমরা বুঝতে চেষ্টা করব যে বড্রিলা কনজিউমার কালচারকে কিভাবে তুলে ধরেছেন। কনজিউমার অবজেক্ট, আমরা কি বলতে পারি যে আমাদের কনজিউমার অবজেক্টটা কি? কনজিউমার অবজেক্ট আমরা অ্যাকচুয়ালি, আমি নিজেই সাবজেক্ট, এটা যদিও মনে করি যে আমরা মনে করি যে আমার স্বাধীনতা আছে, আমার ফ্রিডম আছে, আমার ইচ্ছা মতো চলার ক্ষমতা আছে, আমরা যতই মনে করি না কেন, আমি নিজেকে কিন্তু অবজেক্ট বানিয়ে ফেলেছি। কেন, কিভাবে অবজেক্ট বানিয়ে ফেলেছি? কারণ আমার লাইফ চলছে বডিকে কেন্দ্র করে। হ্যাঁ, আমার বডি হলো আমার সেন্ট্রাল পয়েন্ট। আমার অ্যাটেনশন, আমার ইন্টারেস্ট, আমার আগ্রহ, ঝোঁক, প্রবণতা, এই সবকিছু এখন বডি কেন্দ্রিক। তাহলে বডি একটা আমার কাছে কিন্তু একটা ক্যাপিটাল। এই যে বডিকে কেন্দ্র করে, বডি আমার কাছে এখন একটা পুঁজি। এই বডিকে কেন্দ্র করে যে কনজিউমার কালচার তৈরি হচ্ছে, সেই জায়গাটা কিন্তু বটিলে ব্যাখ্যা করেছেন। তো এই জায়গাটা কি তোমরা এর আগে পড়েছো, নাকি তোমাদের কাছে এটা নতুন? না স্যার, এগুলো পড়িনি আগে। আচ্ছা, গুড। তাহলে এবং তোমরা দেখো যে বডিলার একটা, এত বড় বইয়ে তো সব পড়ানো যায় না, বেছে পড়াচ্ছি। এই যে এই চ্যাপ্টারটা তোমরা দেখো, এখানে দ্য ফাইনেস্ট কনজিউমার অবজেক্ট দ্য বডি, খেয়াল করেছো? দ্য জি বডি। স্যার। দ্য বডি নিয়ে এখন আমাদের আলোচনা, সেটা হলো, এবং আলোচনা এই জন্য যে এটা যেমন ফ্যাকচুয়াল তেমনি মোর ইন্টারেস্টিং। হ্যাঁ, আমরা বুঝার চেষ্টা করব যে বডি সাথে আমাদের কনজিউমার কালচারের কি সম্পর্ক। হ্যাঁ, আমরা এখন বডিকে কোথায় নিয়ে গেছি, বডি আমাদের কাছে আগে কি হিসেবে ছিল। ঠিক আছে? তো যেমন ধরো, আমরা যদি বলি হোয়াট ইজ দ্য মিনিং অফ বডি, বডি মানেটা কি? আমরা বলি শরীর।
বডি মানে যেটা আমরা বলি যে বডিটা হলো বডি হলো আমার একটা ফিগারেশন, হ্যাঁ, এবং আমরা আবার বলি যে এটাকে বলে ভিজুয়াল প্রেজেন্টেশন অফ মাই সেলফ। যেমন আমি বলি বডি মানে কি, আমার বডিটাই হলো ভিজুয়াল প্রেজেন্টেশন, হুম, ভিজুয়াল প্রেজেন্টেশন অফ মাই সেলফ। আমাকে কিন্তু প্রকাশ করি আমি বডি দিয়ে, ঠিক আছে? এবং যখন ইয়ে করা হয়েছে, এটাকে কি বলে, তোমরা যদি ধর্মগ্রন্থের জায়গা থেকে দেখো যে কি বলেছে, বলছে যে আল্লাহ পাক প্রথমে কি করেছেন, আদমকে সৃষ্টি করেছেন এবং সেই আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে একটা শারীরিক কাঠামো দাঁড় করেছিলেন, এবং বলেছেন সবাই মাটির তৈরি। এবং এই যে বডি মানিটা হচ্ছে একটা শারীরিক একটা কাঠামো, হ্যাঁ, বডি মানিটা হচ্ছে একটা কাঠামো, একটা ফিজিক্যাল স্ট্রাকচার। এই ফিজিক্যাল স্ট্রাকচারটা যখন করা হয়ে গেছে, তারপরে বলছেন যে আমি দেন সেটা জীবন্ত হয়েছে। তাহলে প্রথমে বডিটা ছিল জাস্ট একটা মূর্তি আকারে, তারপর সেখানে রূপ ফুঁকে দেওয়া হয়েছে এবং সে জীবন্ত আকার ধারণ করেছে। তো এই বডিটাকে কিন্তু আমরা কি হিসেবে দেখি, আমরা বডিটাকে দেখি যে এটা আমারকে প্রকাশ করে, প্রথম। সেকেন্ড, আমরা বলি যে বডিটা হলো মার্কসের জায়গা থেকে, কার্ল মার্কসের জায়গা থেকে, হোয়াট ইজ দ্য মিনিং অফ বডি, কার্ল মার্কসের জায়গা থেকে বডি মানে কি? স্যার লিভার পাওয়ার, লেবার। কাজ করার ক্ষমতা। গুড। তাহলে বডিকে দেখেছেন কার্ল মার্কস লেবার পাওয়ার হিসেবে, ঠিক আছে? আর মানে বডিকে দেখেছেন কার্ল মার্কস যে লেবার পাওয়ার হিসেবে, যে বডির একটা ফাংশনালিটি আছে, ফাংশনালিটিটা হলো বডি শ্রম দিবে এবং শ্রম দিয়েই সে আবার তোমার উৎপাদন করবে, উৎপাদন করার পরে ভোগ করবে, হ্যাঁ। তাহলে বডি যখন উৎপাদন করে তখন বডি একটা অ্যাক্টিভ, মানে তোমার বডি একটা অ্যাক্টিভ ফোর্স হিসেবে কিন্তু কাজ করে। কিন্তু বডি যখন আবার কনজিউম করে তখন সেটা আবার অবজেক্ট হয়, ঠিক আছে? তাহলে বডি অ্যাক্টিভ যখন সে প্রডিউস করে, হ্যাঁ, বডি প্যাসিভ যখন সে, অথবা বডি অবজেক্ট যখন সে কনজিউম করে। এখন আমরা যদি অ্যাডাম স্মিথের জায়গা থেকে বলি, অ্যাডাম স্মিথ বলছে মানুষ কেন প্রডিউস করবে? মানুষ প্রডিউস করবে ভোগ করার জন্য, ঠিক আছে? তাহলে মানুষ মনে করে যে মানুষ শরীরটাকে কি করবে, ইনভেস্ট করবে, শরীরের শ্রম শক্তিটাকে কাজে লাগাবে, কাজে লাগিয়ে সে কি করবে, সে তোমার উৎপাদনের উৎপাদিত অংশ থেকে সে ভোগ করবে, কনজিউম করবে। তো কার্ল মার্কস কিন্তু মানুষের বডিটাকে একটা বেসিক্যালি দেখিয়েছেন লেবার পাওয়ার হিসেবে, ঠিক আছে? এখন আমরা যদি বলি যে সিগমুন্ড ফ্রয়েড বডিকে কিভাবে দেখিয়েছে? মার্কস দেখেছেন বডিকে একটা, সিগমন্ড ফ্রয়েড তো সেক্সুয়াল বিং হিসেবে বলেছেন হিউম্যানকে। ফ্রয়েড তখন দেখেছেন যে বডিকে দেখিয়েছিলেন যে সেক্সুয়াল অবজেক্ট, ঠিক আছে? তাহলে একজন দেখিয়েছিলেন যে এটা হলো লেবার পাওয়ার, আরেকজন দেখিয়েছিলেন এটাকে সেক্সুয়াল অবজেক্ট। এখন যদিও বর্তমান সবকিছুই চলে বডিকে কেন্দ্র করে, বডি আমাদের শ্রমের জন্য কাজে লাগে, বডি আমাদের সেক্সুয়াল অবজেক্ট হিসেবে আমরা দেখি, সবই দেখি, কিন্তু কোনটা ফোকাসড হচ্ছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন বড্রিলা কিন্তু বডিকে ওই ইন্ডাস্ট্রিয়াল যে লেবার পাওয়ার সেই জায়গা থেকে দেখেন নাই, বড্রিলা দেখেছিলেন যে বডি আমাদের কালচারাল প্র্যাকটিস থেকে, যে আমাদের এই বর্তমান সোসাইটিতে আমরা বডিকে কিভাবে দেখি। বডি আমাদের প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি, হ্যাঁ, আমরা প্রত্যেকে এখন দেখা যাচ্ছে বডিটাকে আমরা একটা ক্যাপিটাল বানিয়ে ফেলেছি, যে বডি নিজেই একটা পুঁজি।
এবং বডি নিজে একটা পুঁজি মানিটা হচ্ছে, যেটা বডিলা তোমার সরাসরি বলেছেন, আমি পড়ে শোনাচ্ছি। ইন এ ক্যাপিটালিস্ট সোসাইটি, the general status of private property applies to the body. তাহলে কি বলেছেন যে in a capitalist society the general status of private property, তাহলে প্রাইভেট প্রপার্টির যে স্ট্যাটাস অ্যাপ্লাইজ টু দ্য বডি। তাহলে আগে আমরা জমিকে বলতাম প্রাইভেট প্রপার্টি, আমরা গৃহপালিত গরু ছাগল এগুলোকে বলতাম প্রাইভেট প্রপার্টি, ইন্ডাস্ট্রিকে বলতাম প্রাইভেট প্রপার্টি, মানে যন্ত্রপাতিকে বলতাম প্রাইভেট প্রপার্টি। হ্যাঁ, এখন বডি নিজেই আমার প্রাইভেট প্রপার্টি। তাহলে বডি ইজ নট অনলি লেবার পাওয়ার, ইট ইজ প্রাইভেট প্রপার্টি। তাহলে এই যে আমি এখন এটাকে এই বর্তমান পুঁজিবাদী কাঠামোতেই আমরা লেবার বডিকে এখন প্রাইভেট প্রপার্টি বানিয়ে ফেলেছি। কিভাবে বানিয়ে ফেলেছি? তো সেই জায়গাটা তখন আমরা বুঝতে হবে যে যে বডিকে আমরা বানিয়েছি যে এটা হলো একটা এটি বডিটা হলো একটা মার্কেট প্লেস অফ ফ্যাশন। এবং বডির দিকে তাকিয়ে আছে কারা? আমার বডির দিকে, মানে ছেলেদের বডির দিকে, মেয়েদের বডির দিকে, সবার বডি এখন একটা কি হয়ে গেছে? টেরিটরি হয়ে গেছে। বডি হ্যাজ বিকাম কলোনাইজড টেরিটরি। এর মানে প্রত্যেকের বডি এখন কলোনাইজড। তাহলে দ্যাট ইজ সো ইন্টারেস্টিং যে আগে আমরা বলতাম যে ব্রিটিশরা আমাদের ভারতীয় উপমহাদেশকে কলোনাইজ করেছে, আফ্রিকান দেশগুলোকে কলোনাইজ করেছে, ব্রিটেন, ফ্রান্স, হ্যাঁ, জার্মানি, এরা ল্যাটিন আমেরিকাকে কলোনাইজ করেছে, স্পেন, হ্যাঁ, ল্যাটিন আমেরিকার কয়েকটা দেশকে। এভাবে আমরা তখন দেখি যে ল্যান্ড গুলো কলোনাইজ ছিল। তখন আমরা বলতাম যে ওই ল্যান্ডের মধ্যে যারা বসবাস করে, হ্যাঁ, অ্যাজ এ কনসিকুয়েন্স তারাও কলোনাইজড হয়ে গিয়েছিল। তাহলে আগে যে কলোনাইজেশনটা ছিল, সেই কলোনাইজেশনটা ছিল জিওগ্রাফিক্যাল। তাহলে আগে ছিল জিওগ্রাফিক্যাল কলোনাইজেশন, এবং জিওগ্রাফিক্যাল যে কলোনাইজেশন সেখানে কিন্তু মানুষ বসবাস করতো বলেই মানুষও নিজেদেরকে কলোনাইজড ভাবত। এখন কিন্তু আমরা মোর ইন্টারেস্টিং, এখন আমরা নিজেদের কলোনাইজড ভাবি না, কারণ আমাদের দেশে গভর্নমেন্ট আছে, আমাদের দেশে নিজেদের সরকার, নিজেদের দেশের গভর্নমেন্টই আছে। এখন আর পাকিস্তানের শাসকও আমাদের চালায় না, এখন আমাদের দেশের নিজেদের গভর্নমেন্টই নিজেদেরকে চালাচ্ছে। কিন্তু আমার বডি গভর্নমেন্টের নিয়ন্ত্রণেও না, আমার বডি হলো টেরিটরি। আমার বডি নিজে একটা টেরিটরি। আমার বডি এমন একটা টেরিটরি, টেরিটরি মানে হচ্ছে কি? টেরিটরি মানে কি? হ্যাঁ, হ্যাঁ, গুড। তাহলে আমার বডি একটা ল্যান্ড, এই আমার বডি ল্যান্ড, এই ল্যান্ডটাই কলোনাইজড। প্রত্যেকের বডি ল্যান্ড। কার চোখে ল্যান্ড তোমরা বলতে পারো? স্যার কোম্পানিগুলোর চোখে, যারা প্রোডাক্ট বিক্রি করে। হ্যাঁ, গুড। এর মানে যারা মাল্টিন্যাশনাল কোম্পানির কাছে তোমার বডিটা হচ্ছে ওদের জন্য কলোনাইজড টেরিটরি। এর মানে তোমাকে বুঝতে হবে ইউর বডি ইজ কলোনাইজড। হ্যাঁ, মোস্ট অফ দ্য পিপলস বডি হ্যাভ বিন কলোনাইজড। এর মানে কলোনাইজড কে করেছে? মাল্টিন্যাশনাল কোম্পানি করেছে। কলোনাইজ কিভাবে করেছে? কারণ আমাদেরকে শিখিয়েছে যে বডি দিয়ে শিখিয়েছে কি আমাদের কনজিউম করতে হবে। আমাকে বুঝিয়েছে তোমার বডি কিসের জন্য? বডি হলো কনজিউম করার জন্য। আমাকে শিখিয়েছে তোমার বডিকে কিসের জন্য? বডি হলো ফ্যাশনেবল অবজেক্ট। বডি ইজ এ ফ্যাশন। সুতরাং রিপ্রেজেন্টেশন অফ বডি ইজ দ্য ফ্যাশন। আমার বডিকে ফ্যাশনেবল করতে হবে, লুক্রেটিভ করতে হবে, আকর্ষণীয় করতে হবে। সুতরাং আমার বডির মধ্যে একটা কাল্ট। বডির কাল্ট মানে কি?
দ্য কাল্ট অফ দ্য বডি মানেটা কি? কাল্ট অফ দ্য বডি মানে কি? তোমরা সোশ্যালজি অফ রিলিজিয়ন পড়েছো না? জি স্যার, মানে একটা রিলিজিয়াস গ্রুপকে বলা যায় কাল্ট। হ্যাঁ, রিলিজিয়াস গ্রুপকে কাল্ট বলা যায়। হ্যাঁ। এখন আমার বডিটা হয়ে গেছে কাল্ট। কাল্ট মানে কি? এই যে ধরো আমরা রিচুয়াল মানি, আমরা যে রিচুয়াল গুলো মানি সেই রিচুয়াল গুলোকেই আমরা কাল্ট বলি। এখন আমরা যে রিলিজিয়াস রিচুয়াল মানি তখন আমরাকে বলি রিলিজিয়াস কাল্ট। আমার বডিকে হয়ে গেছে, বডি হয়ে গেছে কাল্ট। সেটা কি? এই বডিকে কেন্দ্র করে কতগুলো রিচুয়াল তৈরি হয়েছে। সেটা কি? সেটা হলো তুমি কিভাবে সাজবে, কিভাবে নিজেকে প্রেজেন্ট করবে, কিভাবে নিজেকে তৈরি করবে, কিভাবে নিজের বডিটাকে মানে ভিন্ন কাঠামোতে দাঁড় করাবে। সেই জায়গাগুলোর যে প্রেসক্রিপশন, সেই প্রেসক্রিপশন গুলো কিন্তু আমরা মিডিয়া থেকে কিন্তু পাচ্ছি। যেমন তুমি যখন মুভি দেখো, আর মুভিকে যখন নায়ক দেখো আর নায়িকা দেখো, এই নায়কের নায়িকাকে কি বলা হয়? এবং তাদেরকে মিডিয়াতে বলা হয় মডেল। কেন তারা মডেল? তারা মডেল এই জন্য যে ইউ হ্যাভ টু ফলো দেয়ার অ্যাট্রিবিউটস। যেমন আমরা কি বলি যে ধর্মীয় ভাষায় যদি বলে তোমরা নবী রাসূলদের অনুসরণ করো, এর মানে কি? দ্যাট দ্য মডেল ফর দ্য রিলিজিয়াস গ্রুপস। তাহলে যারা ধর্মীয় বিশ্বাসী, ধর্মীয় বিশ্বাস যাদের মধ্যে আছে, তারা তাদের পুরোহিত, তাদের নবী রাসূল, তাদেরকে অনুসরণ করতে বলা হচ্ছে কেন? কারণ দে আর দ্য মডেল ইন টার্মস অফ রিলিজিয়ন। এবং রিলিজিয়নের জায়গা থেকে তারা মডেল, তারা রিলিজিয়নকে যেভাবে প্র্যাকটিস করেছে, ইউ হ্যাভ টু ফলো দেম। এর মানে তুমি তাদেরকে ফলো করবে। ইউ হ্যাভ টু ফলো দেয়ার অ্যাকশনস, হ্যাঁ, ইউ হ্যাভ টু ফলো দেয়ার রিচুয়ালস, ইউ হ্যাভ টু ফলো দেয়ার ভ্যালুস। এখন মুভিটা কি করছে? মুভিতে তোমার যে মুভি আসছে, সিঙ্গার আছে, হ্যাঁ, তো সেখানে এবং তারা মডেল আকারে যে আসছে, এর মানে কি? তাহলে মিডিয়া জগতের কিন্তু তারা, আমরা যেমন রিলিজিয়াসরা যেভাবে নবী রাসূল মনে করে যাদেরকে অনুসরণীয়, আমাদের এই বর্তমান কালচারে তোমার এরা হলো মডেল। হ্যাঁ, এবং মডেল মানে হলো তোমার আধুনিক কনজিউমার সোসাইটিতে তারা হলো তোমার কনজিউমার প্রফেট। এখন যেমন দে আর দ্য রিলিজিয়াস প্রফেট। শাহরুখ খান, এখন ঐশ্বরিয়া, এই যে নামগুলো যে তোমরা জানো, দে আর দ্য কনজিউমার প্রফেট। কনজিউমার প্রফেট মানে হলো দে আর দ্য মডেল, এবং you have to follow their body structure, you have to follow their body figure, and you have to follow their lifestyle. এর মানেটা কি? যে তুমি তাদের তোমার যে এটাকে বলে তুমি তাদের লাইফ স্টাইলকে ফলো করবে, তাদের ফ্যাশনটাকে ফলো করবে, তাদের ফ্যাশনকে অনুসরণ করবে। এবং তুমি দেখো যে যারা নাটক সিনেমাতে অভিনয় করে, তারা আবার বিজ্ঞাপনে এসে আবার মডেল হিসেবে, পণ্যের মডেল হিসেবে আবার হাজির হয়। এর মানে কি? ইন্টারকানেক্টেড। আমি এই বিষয়গুলো নিয়ে আরো পরে আলোচনা করব। তো এখন তারা কি রিপ্রেজেন্ট করে? তারা বডিকে রিপ্রেজেন্ট করে, মাসেল বডি। নায়ক হিরো মানে কি? হিরো হবে, মাসেল বডি থাকবে, তার মানে এটাকে বলে স্মার্টনেস, বডির মধ্যে একটা স্মার্টনেস দেখাবে। তারপরে নারীর থাকতে হবে সে আকর্ষণীয় বডি, অ্যাট্রাকটিভ লুক্রেটিভ বডি থাকতে হবে, এবং সেই বডি হইতে হবে প্রেস্টিজিয়াস। সুতরাং আমাদের কাছে বডিটা কি? আমাদের এই বডি এখন তোমার একটা টার্গেট পয়েন্ট হয়ে গেছে, এবং নায়ক নায়িকাকে হাজির করা হয়েছে টু ফলো দেম। এর মানে আমাদের অডিয়েন্সকে বলা হয়েছে ইউ হ্যাভ টু ফলো দেয়ার বডি শেপ, দেয়ার কাল্ট অফ দ্য বডি, how they manage their body, how they practice, how they prepare the body, how they form their fashion of the body. I mean, body is fashionable.
তাহলে বডি কিভাবে কলোনাইজড হয়ে গেছে? বডিকে কলোনাইজ করেছে মিডিয়ার মাধ্যমে। আমাদেরকে বলা হয়েছে ইউর বডি শুড ফলো দ্য বডি অফ দ্য হিরো আর হিরোইন। এর মানে যেমন আমরা যারা ধর্ম মানে তারা কি বলে, তারা বলে যে আমি নবী রাসূলকে মানবো মানে কি, অথবা ধর্মীয় পুরোহিতকে মানবো মানে কি, আমি তাদের আচার আচরণ ব্যবহার তাদের লাইফ স্টাইলকে অনুসরণ করব। আর এই কনজিউমার কালচারে হিরো হিরোইনদের যে ফিগার, সে ফিগারকে আমাদের করা হচ্ছে অ্যাট্রাকটিভ করে, দৃষ্টিনন্দন করে, এবং সেটা একটা কাল্ট তৈরি করছে এবং সেই কাল্টটাকে আমরা অনুসরণ করছি। তাহলে আমরা তখন মনে করছি, তখন এটাকে বলে মাল্টিন্যাশনাল কোম্পানি, তারা কি করছে, তারা আমাদের বডিকে টার্গেট করছে এবং বলছে যে তোমার বডির জন্য কি কি দরকার সব আমরা আমরা সবকিছু কিন্তু আমরা সার্ভ করব। সেটা কি? তোমার বিউটিফিকেশন দরকার, তোমার অলওয়েজ বিউটি, এবং বিউটি মানে কি, হোয়াট ইজ দ্য তোমার বিউটিনেসটা হলো খুব ইম্পর্টেন্ট, এবং বডিকে বিউটির সাথে তোমার এটাকে ইনকর্পোরেট করা হয়েছে, এবং বডি মাস্ট বি বিউটিফুল। তখন আমাদের কি বলা হয়েছে যে ইউর বডি ইজ ইউর সেলফ, তোমার বডিটাই তুমি। তো তোমার বডিটাই যখন তুমি, তখন তোমার বডি সম্পর্কে আমরা কি দেখি যে আমার বডিটা সাজাতে হবে। নারীদেরকে বলা হচ্ছে আরো বেশি করে যে নারীর বডি অলওয়েজ, নারী তার বডিকে ক্যারিং করবে এবং নারী তার বডিকে বিউটিফুল করবে। পুরুষ তার বডিকে বিউটিফুল করবে, পুরুষ তার বডিকে স্মার্ট করবে, হ্যান্ডসাম করবে, এবং সেটা হবে আমাদের এই কনজিউমার কালচারের একটা বিবেচ্য বিষয়। বডি এখন কি হয়ে গেছে, তোমার বডি সরাসরি বলেছে বডি ইজ অ্যাবাউট আউটার লিমিট। আমি যেটাকে তোমাদের বলেছি যে ভিজুয়াল কনফিগারেশন, সিক্স সেন্স। মানুষের ইন্দ্রিয় কয়টা? পাঁচটা। বডিলে বলছে মানুষের ইন্দ্রিয় এখন 6টা। কি কি? 5টা কি কি? স্যার, চোখ, কান, ত্বক, জিহ্বা, হিয়ারিং। কিন্তু আরেকটা যোগ হয়েছে, সেটা হলো বডি। এর মানে হলো পুরো বডিটা একটা ইন্দ্রিয়। দ্যাট ইজ দ্য ফিলোসফি। হ্যাঁ স্যার, ষষ্ঠ ইন্দ্রিয় বলা হয় মানুষের থিংকিং পাওয়ারকে। সেটা তো ওই জায়গা থেকে আমি বলছি যে এই কনজিউমার জায়গা থেকে। হ্যাঁ, সেটা হলো ইন্টেলেকচুয়াল জায়গা থেকে। এখন ওই ইন্টেলেকচুয়াল জায়গায় তো আমরা যাচ্ছি না, আমরা যাচ্ছি মানুষ কি প্র্যাকটিস করছে। ঠিক আছে, ওই ইন্দ্রিয়কে তো মেরে ফেলা হচ্ছে, ওইটা আলোচনা হবে। ঠিক আছে, ওইটা বডিলেই আলোচনা নিয়ে আসছে, সেটা পরে আলোচনা আসবে। তাহলে বডিলে বলেছেন এখন এই কনজিউমার কালচারের মধ্যে, কনজিউমার সোসাইটিতে, হোল বডি ইটসেলফ ইজ দ্য সিক্স সেন্স। এর মানে তুমি যে চোখ, কান, দেহ প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ইন্দ্রিয় বলো, এটা এক জিনিস, আবার হোল টোটাল বডি আলাদা একটা ইন্দ্রিয়। কিভাবে? আমার বডি কেমন দেখায়, আমার বডিটাকে ফ্যাশনেবল করতে হবে, মানে তোমার হোল বডি ইটসেলফ ইজ অ্যানাদার সেন্স। আমার বডি, তুমি টোটালি বলো আমার বডিকে কেমন দেখাও। যেমন ধরো যে তোমরা ড্রামাটার্জি আর গফম্যানের ড্রামাটার্জি থিওরি পড়েছো, এবং ড্রামাটার্জি থিওরিতে কি বলেছে যে তোমার ইমপ্রেশন ম্যানেজমেন্ট পড়েছো না? ইমপ্রেশন ম্যানেজমেন্ট মনে আছে? হ্যাঁ, গুড। ইমপ্রেশন ম্যানেজমেন্ট মানে হ্যাঁ, ইমপ্রেশন ম্যানেজমেন্ট হলো আমার বডিকে আমি ইমপ্রেস করতে চাই। হ্যাঁ, তাহলে ইমপ্রেশন ম্যানেজমেন্টটা হলো এখন এখানে বডির কালচারে আমরা কি করি, আমার বডি কতটুকু ইমপ্রেসড আমরা কিন্তু এটা দেখতে চাই। তাহলে আমাদের বডিটাকে ইমপ্রেস করতে হলে আমরা কি করি? আমাদের বডিকে আমরা ইমপ্রেস করতে হলে
আমরা কি করি, আমরা বডিটাকে এখন আর বডিকে কি মনে করি, আমরা বডিকে মনে করি যে এটা রিলিজিয়াস সেন্স থেকেও মনে করি না, ইন্ডাস্ট্রিয়াল লজিক থেকেও মনে করি না। আমরা বডিকে মনে করি ইট ইজ দ্য ফ্লেশ বডি, ইট ইজ দ্য ফ্লেশ, ইট ইজ দ্য ফুল অফ ফ্লেশ। যেমন দেখো দেখো ব্লু কালারে লেখা আছে, দেখো বডিলা নিজে বলেছেন is no longer flesh as in the religious conception. Religious conception e body is no longer flesh. তাহলে ধর্মীয় ধারণা থেকে শরীরকে ফ্লেশ হিসেবে দেখে না, মাংসল হিসেবে দেখে না। যেমন ধরো তোমরা যদি, আমরা কেন বলা হয় ধর্মীয়, প্রত্যেক ধর্মের মধ্যে তোমার খ্রিস্টান ধর্ম বলো, ইহুদি ধর্ম বলো, ইসলাম ধর্ম বলো, ধর্মগুলোর মধ্যে তুমি দেখবে যে নারীদেরকে বলছে যে হেজাব করতে, এবং নারীদেরকে হেজাব করতে বলছে মানেটা কি, মানে হচ্ছে ইউর বডি ইজ নট ফ্লেশ, ইউর বডি শুড বি কাভার্ড বাই ক্লথ। এর মানেটা কি, এর মানে তোমার বডিকে মানে অল অফ দা মানে তোমার বডিকে তোমার এটা ক্লথ দিয়ে কাভার করো, মানে কি, এর মানে বডি ডাজেন্ট মিন ফ্লেশ। কাভার করো মানে কি, ঢেকে ফেলো, এর মানে বুঝিয়ে দেওয়া হয়েছে ইউর বডি ডাজেন্ট মিন ফ্লেশ। এখন আবার তুমি হয়তো বলবে হ্যাঁ তাহলে পুরুষের বেলায় কি করবে, পুরুষ তো ওরকম হেজাব করে না। হ্যাঁ, পুরুষও হেজাব করবে ধর্মীয় জায়গা থেকে, কিন্তু জাস্ট এটাকে বলে তোমার আনুপাতিক হারের মধ্যে পার্থক্য আছে, যে কতটুকু কাভার করবে, কতটুকু ঢাকবে, সেটার আনুপাতিক পার্থক্য আছে। কিন্তু যেমন ধরো তোমরা যদি কোরআন শরীফে বলো, কোরআন শরীফে দেখো, কোরআন শরীফে কি বলছে, যে নারীরা যেন তাদের শরীরকে কাপড় দিয়ে ঢেকে রাখে, মানে হেজাব করে, ততটুকু ছাড়া যা সাধারণত প্রকাশ পায়, ততটুকু ছাড়া যা সাধারণত প্রকাশ পায়। এর মানে যাতে নারীরা একটা জেনারেল মুভমেন্ট করতে পারে, তাহলে ওই জেনারেল মুভমেন্টের জন্য। কিন্তু বডি এক্সিবিশন ইজ নট ইম্পর্টেন্ট ইন রিলিজিয়ন, এবং ইট ইজ প্রহিবিটেড ইন দ্য রিলিজিয়াস কাল্টের মধ্যে এক্সিবিশন অফ বডি ইজ প্রহিবিটেড। কেন? কারণ এটাকে বলে, বডিলা নিজেই বলছেন যে বডি ইজ নো লঙ্গার ফ্লেশ অ্যাজ ইন দ্য রিলিজিয়াস কনসেপশন। আমরা অনেক সময় তোমাদেরকে যদি বলি যে আচ্ছা বলো তো তোমরা হেজাব কেন পরো, বলে যে আল্লাহ নিষেধ করেছেন, এটা নাইলে পরকালে অনেক শাস্তি হবে। কিন্তু কেন নিষেধ করেছে যদি আমি তোমাদের জিজ্ঞেস করি, তখন বললাম না আমি এই ব্যাপারে তেমন কিছু জানি না। এর মানেটা কি, এর মানে হচ্ছে আমরা যারা ধর্মীয় বিষয় মানে, তারা কেন মানে তারা কিন্তু এটা জানে না। এটা কিন্তু বডিলা নিজে বলে দিয়েছে। দেখো বডিলা বলছে বডি ইজ নো লঙ্গার ফ্লেশ অ্যাজ ইন দ্য রিলিজিয়াস কনসেপশন। এর মানে বডিলা বলেছে রিলিজিয়াস কনসেপশনে বডি কে ফ্ল্যাশ হিসেবে দেখা হয় না। তাহলে বডিকে কি হিসেবে দেখা হয়, বডিকে কি হিসেবে দেখা হয় রিলিজিয়াস জায়গা থেকে? কে বলতে পারবে? স্যার হুম, লেবার পাওয়ার স্যার। না না, লেবার পাওয়ার হলো মার্কসিয়ান জায়গা থেকে। কারণ মার্কসিয়ান জায়গা থেকে তোমার পোশাক, দেহকে পোশাক দিয়ে ঢাকতে হবে, এইসব জায়গায় এই বিষয়ে তো মার্কসের জায়গা আলোচনা নাই। ঠিক আছে, রিলিজিয়াস জায়গায় আছে, সেটা হলো তোমার ইউর বডি মাস্ট বি কভার্ড বাই ক্লথ। দ্যাট মিনস তোমার বডি ডাজন্ট মিন ফ্ল্যাশ, বডি ডাজন্ট মিন ফুল অফ ফ্ল্যাশ। এই জায়গাতে তোমরা উপরে অংশ দেখো, আরেকটা কালারে লেখা আছে, যেটা বডিলা নিজেই সরাসরি বলেছেন, আমি এগুলো কোট করা তার সরাসরি লাইন। In the past, it was the soul which
clothed the body. এটা হলো রিলিজিয়াস সেন্স। রিলিজিয়াস জায়গা থেকে বডি ওয়াজ ক্লথ বাই সোল। এর মানে হোয়াট ইজ দ্য বডি? হোয়াট ইজ দ্য বডি? বডি সোল দিয়ে ঢাকা থাকবে। there is a philosophical মানে বডিলা বলেছে। তাহলে বডিকে সোল দিয়ে ঢাকা রাখবে মানে কি? স্যার সোলকে বডি দিয়ে ঢেকে রাখবে স্যার, এরকম হতে পারে না? হ্যাঁ, মানে আত্মাটাকে স্যার বডি দিয়ে ঢেকে রাখবে আর কি, এরকম মানে। না না, ইট ওয়াজ দ্য সোল হুইচ ক্লথ দ্য বডি, যেটা বডিকে কি করেছে? ঢেকে রেখেছে। ঠিক আছে? এর মানে ইউর বডি উইল বি ডিরেক্টেড বাই দ্য ভয়েস অফ সোল। এটা এক্সাম্পল কি? এক্সাম্পল হলো সোল মানে হচ্ছে কি? সোল মানে হচ্ছে স্পিরিচুয়াল বিষয়। এর মানে ইউর বডি উইল বি ডিরেক্টেড বাই স্পিরিচুয়াল ভয়েস। স্পিরিচুয়াল ভয়েস মানে কি? স্পিরিচুয়াল মানে হলো রিলিজিয়াস কোড। রিলিজিয়াস কোডটা কি? যেমন তোমার পোশাক কতটুকু ঢাকতে হবে। যেমন বলা হচ্ছে যে তোমরা কোরআন শরীফের জায়গা থেকে দেখো যে বলছে যে পুরুষকেই প্রথম বলছে যে তোমরা পুরুষদের উদ্দেশ্যে বলছে যে তোমরা দৃষ্টি অবনত রাখো। তারপর নারীদেরকে বলছে তোমরাও দৃষ্টি অবনত রাখো। দৃষ্টি অবনত রাখা মানেটা কি? এর মানে পুরুষদেরকে বলছে, আমরা অনেক সময় বলি যে হ্যাঁ নারীরা এইভাবে পোশাক পরিধান করে, পুরুষরা কি আর মানে এইটার জন্য নারীরা দায়ী, পুরুষরা কি আর নিজেদের ঠিক করতে পারে কিনা? যদি তোমরা সেই জায়গা থেকে বলো, পুরুষদের আগে নিষেধ করা হয়েছে যে তোমরা দৃষ্টি অবনত রাখো। এর মানে ইউ শুড প্রোটেক্ট ইউর আই। কারণ তোমার চোখ নারীর বডির দিকে যাবে ইন্দ্রিয় ভাবে, কিন্তু ইউ শুড বি গাইডেড বাই দ্য ভয়েস অফ সোল। এর মানে তোমার চোখকে নিয়ন্ত্রণ করবে তোমার সোল। এবার চোখ হলো একটা পার্ট অফ দ্য বডি। ইউর আই ইজ দ্য পার্ট অফ দ্য বডি, বাট ইউর আই should be directed, should be controlled by the voice of soul. এর মানে রিলিজিয়াস ডক্ট্রিন। তাহলে তুমি যদি তোমার দৃষ্টিকে অবনত রাখো, এর মানেটা কি? এর মানে তোমার চোখকে নিয়ন্ত্রণ করে তোমার সোল। আবার নারীকেও বলছে তুমিও তোমার দৃষ্টিকে অবনত রাখো। এর মানে তোমার চোখকে নিয়ন্ত্রণ করবে তোমার সোল। কেন নিয়ন্ত্রণ করবে? কারণ মানুষের বডি ইজ নট ইম্পর্টেন্ট থিং। বডি ইজ নট ইম্পর্টেন্ট থিং, সোল ইজ ইম্পর্টেন্ট। এর মানে বডি ইজ জাস্ট কনফিগারেশন of visual attribute. Body is just configuration. Kintu, what is the important resource of human life according to religions? Your soul. According to religion, your soul is most important and body is secondary. According to religion. এই জন্য বলছে যে তোমার এটাকে কি বলছে? তোমরা যদি দেখো যে আমরা বিউটি বলতে কি বুঝি? ঠিক আছে, আমরা বিউটি বলতে কি বুঝি? তুমি দেখো এখন আমাদের বিউটি, আমাদের সময়ে বর্তমান সময়ে বিউটি বলতে বোঝানো হয় আমাদের বিউটি অফ স্কিন। কনজিউমার সোসাইটিতে আমাদের বডি কেমন ভাবে তুলে ধরা হচ্ছে, হোয়াট ইজ দ্য বিউটি? তোমার স্কিন ইজ দ্য বিউটি। ইউর বিউটি মিনস বিউটি অফ স্কিন। এই জায়গাটা নিয়ে আসা হয়েছে কেন? কারণ ইউর বডি ইজ ইম্পর্টেন্ট, নট সোল। তাহলে মানুষের পরিচয় সম্পর্কে, যেটা আমি ওই যে বলছি আইডেন্টিটি, তাহলে মানুষের পরিচয়টাকে চেঞ্জ করা হয়েছে। পরিচয়টাকে চেঞ্জ করা হয়েছে যে তোমার সোল ইজ নট ইম্পর্টেন্ট। ধরে নাও তোমার সোল ডেড, বাট ইউর বডি ইজ ইম্পর্টেন্ট। ইউর বডি ইজ ইউর ইম্পর্টেন্ট ক্যাপিটাল দ্যাট ইউ ক্যান ইনভেস্ট। হ্যাঁ, সুতরাং ইউ শুড কেয়ার অফ ইউর বডি, ইউ শুড টেক কেয়ার অফ ইউর বডি। এই যে এখানে বলেছে, এই যে
তোমার টুডে ইট ইজ দ্য স্কিন হুইচ ক্লথস ইট। তাহলে আগে ছিল তোমার স্কিনটা সোলে ঢাকা ছিল, মানে কি কাপড় দিয়ে ঢাকা, মানে হচ্ছে ডিরেকশন তো সোল থেকে। এর মানে হলো আগে যেটা ছিল বা রিলিজিয়াস কোড থেকে যেটা বলা হয় যে ইউর স্কিন শুড বি কাভার্ড বাই দ্য ভয়েস অফ সোল, মানে বাই দ্য ক্লথ, বাট নাও ইউর স্কিন ইজ দ্য ক্লথ। In present situation you should exhibit your skin, and your skin is your body. Your body means your skin. সুতরাং you should show up your skin, that is the beauty. সুতরাং you should decorate your skin, then you should show up your skin in the consumer market, in the consumer field. এই জন্য বলছে টুডে ইট ইজ দ্য স্কিন হুইচ ক্লথস ইট। এখন তোমার স্কিনই তোমার জামা কাপড়। তুমি দেখো না এখনই কেউ কেউ আবার একটু জামা পরে আবার এখান দিয়ে একটু কাটা। এর মানে কি ওই যেটা কাটা মানে হচ্ছে ওটাও তোমার পোশাক। মানে তুমি তোমার স্কিনকে কত দেখাতে পারো, দ্যাট ইজ কম্পিটিশন। এবং এটা তোমরা কিসের মধ্যে দেখো? হিন্দি সিনেমার মধ্যে দেখো, তোমার বলিউডের মুভির মধ্যে দেখো, হলিউডের মুভির মধ্যে দেখো। এবং নারীকে কিভাবে তুলে ধরা হচ্ছে? নারীকে তুলে ধরা হচ্ছে তুমি তোমার স্কিনকে যত বেশি রিপ্রেজেন্ট করতে পারো ততই তুমি বিউটিফুল। এর মানে শো আপ। মডেল মানে কি? শো আপ ইউর স্কিন, শো আপ ইউর বিউটি অফ ইউর স্কিন, দ্যাট ইজ, এন্ড দ্য অডিয়েন্স শুড ফলো দ্য কাল্ট অফ দ্য বডি অফ দ্য মডেলস। তাহলে মডেলদের যে বডি কাল্ট, সে বডি কাল্টকে ফলো করা, মানে অনুসরণ করাটাই হলো আমাদের কাজ। সুতরাং আগে বলতো মানুষ সভ্য হয়েছে জামা কাপড় পরে, এখন আমরা আরো সভ্য হচ্ছি স্কিন দেখিয়ে, যে কে কত মডেল, তত বেশি মডেল। এবং যারা নারী মডেল তারা পরিচালকের কথা শুনতে হবে। পরিচালক যেটার ডিরেক্ট করে দিবে যে হাউ মাচ স্কিন ইউ শুড শো আপ, এটা ইউ শুড ফলো, বা দে আর অবলাইজ টু ফলো the direction of the director. তারপরে কি হবে? তাহলে আমার বডি মানে কি? আমার স্কিন। দেন কি বলছে বডিলা? I began to love it. আমরা এখন কি করি? I began to love it. আমি এখন আমার স্কিনকে ভালোবাসি। লাভিং ইট, এই বডি স্কিন এটাই আমার লাভিং এর বিষয়। I wanted to care for it. অলওয়েজ স্কিনের ব্যাপারে কেয়ার করা এবং স্কিনের ব্যাপারে যত্নশীল হওয়া। I wanted to care for it with the same affection I felt for my children. এখন মানুষের স্কিন কেয়ারিং এত বেশি বেড়ে গেছে, কারণ স্কিনকে তো শো অফ করতে হবে, এই জন্য তো কেয়ারিং। তো এর মানে কোনো স্পট থাকতে পারবে না, স্কিনকে তো শো অফ করতে হবে অলওয়েজ, এটাকে নিয়ে আমার যত্ন। তাহলে আগে যেমন রিলিজিয়াসের জায়গায় কি বলতো? রিলিজিয়াসের জায়গায় বলে যে তোমার ইউ শুড বি পিউরিফাইড, এর মানে ইউ শুড পিউরিফাই ইউর সোল। রিলিজিয়নের ভাষায় বলে যে ইউ শুড পিউরিফাই ইউর সোল। আর বডির কাল্টে বলা হয় ইউ শুড টেক কেয়ার অফ ইউর স্কিন অলওয়েজ। তাহলে ধর্মীয় ভাষায় বলা হয় তুমি তোমার সোলের ব্যাপারে খুব মনোযোগী হও। আর বর্তমান কনজিউমার কালচারে আমাদের বলা হয় তোমাকে মনোযোগী হতে হবে অতিমাত্রায় তোমার স্কিনের ব্যাপারে, তোমার বডি নিয়ে, তোমার বডি শেপ নিয়ে। কেমন অ্যাফেকশন থাকতে হবে? with the same affection I felt for my children. মা বাবা তার সন্তানের প্রতি যেমন অ্যাফেকশনেট থাকে, প্রত্যেকে এখন তার বডি এবং স্কিন নিয়ে সেরকম অ্যাফেকশনেট থাকে। এই কারণে তোমার কি হয়ে গেছে? এই যে বডি ইজ নো লঙ্গার ফ্লেশ অ্যাজ ইন দ্য রিলিজিয়াস কনসেপশন, অ্যাজ লেবার পাওয়ার অ্যাজ ইন্ডাস্ট্রিয়াল লজিক। তাহলে বডি এখন ধর্মীয় ভাষায় হলো ফ্লেশ না, এবং ইন্ডাস্ট্রিয়াল লজিকে হলো এটা তোমার লেবার পাওয়ার, বাট ইজ টেকেন আপ ইন ভিজিবল ideality, beauty and eroticism as two major leitmotifs. তাহলে বডির এখন মানে বডিকে এখন আমরা কিভাবে দেখি? আমরা দেখি বিউটি হিসেবে,
ইরোটিক হিসেবে। as two major leitmotiv মানে কি আমরা সবাই উচ্চারণ করি, মানুষের দুটো মুখরোচক কথা, মানুষ সবসময় মুখে এখন দুটা বিষয় উচ্চারণ করে, এর বডিটা কতটুকু আকর্ষণীয়, এর বডিটা কত সুন্দর, এর বডিটা কতটুকু ইরোটিক, এবং এর বডিটা কতটুকু মানে মানে অ্যাট্রাকটিভ, এর বডিটা কতটুকু লুক্রেটিভ। এবং বডি মানে কি, যেটা বডিলা নিজে বলেছেন, তার বডি এখন বিউটি মানে কি, বডি মানে হচ্ছে বিউটি, বডি মানে হচ্ছে ইরোটিক। তাহলে বডির এখন দুটো ডাইমেনশন, একটা হলো বিউটি, একটা হলো তোমার ইরোটিক। ইরোটিক মানে তোমার সেক্সুয়াল অ্যাট্রাকশন তৈরি করে, আরেকটা হলো বিউটি আছে যেটা দেখতে ইচ্ছে করে। তাহলে বডিকে আমরা সাজাই এই জন্য যে বডিকে একটা বিউটিফাই করার জন্য এবং বডিকে ইরোটিক করার জন্য। হ্যাঁ, তুমি দেখবে এখন এই ইরোটিক করার জন্য এবং বিউটিফাই করার জন্য এখন সবাই দেখবে অলওয়েজ বডি টেক কেয়ার করছে, তারপরে পার্লারে যাচ্ছে, এবং পার্লারে যাওয়ার যে এখন তোমার নারীদের পার্লারে যাওয়া প্রবণতা এত বেশি যে নারীরা সেই হারে কিন্তু এখন লাইব্রেরিতে যায় না, পুরুষদের জন্য এখন পার্লারও বের হয়েছে। এখন এই যে তোমার পার্লার মুভমেন্ট এবং পার্লার যে ইন্ডাস্ট্রি, এটা ডেভেলপ করেছে বডি কালচার থেকে, এবং সেটা হলো অলওয়েজ ইউ শুড টেক কেয়ার অফ ইউর বডি, you should love it, you should loving it, you should always care for it, and it is the affectionate object. Being beautiful is no longer an effect of nature or a supplement to moral qualities. তাহলে বিউটিফুল মানে কি? বিউটিফুল মানে হলো ওর স্কিন কত সুন্দর, বিউটিফুল মানে ও কতটুকু নিজেকে স্লিম করেছে, স্লিম করাতে লুক্রেটিভ হয়েছে, মানে সেডিকটিভ হয়েছে, সিডাকটিভ হয়েছে। মানে বিউটিফুল মানে হচ্ছে ও কতটুকু ওর দিকে কত মানুষ তাকাতে ইচ্ছে করে, এটা হলো বিউটি। বিইং বিউটিফুল ইজ নো লঙ্গার অ্যান ইফেক্ট অফ নেচার। বিউটিফুল এখন মানে প্রকৃতির ফল নয়, অর এ সাপ্লিমেন্ট টু মোরাল কোয়ালিটিস, মোরাল কোয়ালিটিস এর বিষয়। যেমন আমরা মুখরোচক কথা বলি, হ্যাঁ যার মন সুন্দর সেই সুন্দর, এগুলো আমরা মুখরোচক এইসব কথা বলে একজন ধরো, এবং তোমরা দেখবে টিভিতে বা সাক্ষাৎকারে একজন মডেলকে তার মডেলের ইন্টারভিউ নিচ্ছে। এখন মডেলের ইন্টারভিউ তো তোমরা বুঝো, নায়িকা বা যাদের ইয়ে বেশি, পপুলারিটি বেশি, অথবা যাদের ফ্যান বেশি, এখন ওদেরকে যখন ইন্টারভিউ নেওয়া হচ্ছে, ও কিন্তু স্কিনকে শো আপ করছে, ওখানেও স্কিনকে শো আপ করছে, এবং সিম্পল ক্লথ মানে পরিধান করে সে ওখানে হাজির হয়েছে। আচ্ছা, তারপরে পার্লার থেকে ভালো করে সেজে গুজে তারপরে আসছে, হ্যাঁ, তারপরে স্টাইল করে বিভিন্ন রকম, এমনি তো স্লিম বডি তো করে আসছেই, হ্যাঁ, তারপরে ওরকম পার্লার থেকে মানে স্পেশাল ডিজাইনে তোমার বিউটিশিয়ান দিয়ে তারপরে সেজে গুজে তারপর ওখানে পায়ের উপর পা দিয়ে বসেছে। তাকে তখন ইন্টারভিউতে, টিভি সাক্ষাৎকারে, সেখানে মানে তোমার সরাসরি লাইভ প্রচার করা হচ্ছে, তাকে বলা হচ্ছে যে প্রেজেন্টার, সে তাকে বলছে যে আচ্ছা আচ্ছা আপু, বলেন তো আপনার কাছে সুন্দর বিউটি মানে কি? তখন সে বলছে, আমার কাছে বিউটি মানে হলো যার মন খুব সুন্দর, সে মানে যার মন সুন্দর সেটাই আমার কাছে বিউটি। তাহলে দেখা যাচ্ছে সে রিপ্রেজেন্ট করতেছে তার স্কিনকে, সে তার পার্লার থেকে সে যে আসলো, তার ফিজিক্যাল অ্যাট্রিবিউটটাকে সে রিপ্রেজেন্ট করছে, করে তাকে যখন জিজ্ঞেস করছে বলেন বিউটি মানে কি, সে বলছে যার মন সুন্দর সেটা হলো বিউটি। তো মন সুন্দর যদি হয় তাহলে তো মনকে ঘষা মাজা করতে হবে, মনকে পার্লারে নিতে হবে, কিন্তু কেউ এখন মনকে পার্লারে নিতে চায় না, মনের কোনো পার্লার নাই। বিউটি উইথ ব্রেইন। হ্যাঁ, কি বলো? বলেছে বিউটি উইথ ব্রেইন। বিউটি উইথ ব্রেন, বুদ্ধি। ও আচ্ছা, বিউটি উইথ ব্রেইন। হ্যাঁ, এখন দেখো যে আমাদের তাহলে তোমার এবার দেখো রিলিজিয়াস ইম্পেরেটিভে কি বলছে। রিলিজিয়াস ইম্পেরেটিভে বলছে যে বিউটি মানে কি। বিউটি মানে যেটা হচ্ছে, যেমন ধর্মীয় পরিভাষা বলা হচ্ছে যে আকর্ষণীয়, চিত্তাকর্ষক নারী যদি
কুফরি করে, কুফরি মানে হচ্ছে পাপ কাজ করে, তাদের চাইতে কৃষ্ণাঙ্গ মুমিন উত্তম। এর মানেটা কি? তাহলে এর মানেটা হচ্ছে রিলিজিয়াস কাল্টে ফিজিক্যাল অ্যাট্রাকটিভনেস ইজ নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হলো মোরাল কোয়ালিটি। ইম্পর্টেন্ট হলো মোরাল কোয়ালিটি। এর মানেটা কি? এর মানে হলো যে রিলিজিয়ান এমফাসাইজ করে সোলকে, মোরাল কোয়ালিটিকে, আর কনজিউমার সোসাইটিতে এমফাসাইজ করে বডিকে, বডি কালকে, বডি বিউটিকে, স্কিন কালারকে, স্কিন বিউটিকে। দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স। এবং দ্যাট ইজ দ্য টোটাল মানে ডিফারেন্স আমরা উই ক্যান সি। এবং আমরা এখানে আমরা দেখতে পারি যে এখানে আমাদের এখানে আমরা যেটা দেখতে পারি যে এই জন্য বডিলে নিজে বলছে বিং বিউটিফুল ইজ নো লঙ্গার, মানে আমাদের বর্তমান যে বডি কেন্দ্রিক যে বিউটিফুল, যে সুন্দর হওয়াটা মানেটা কি? এটা প্রকৃতিরও ফল না, আবার মোরাল কোয়ালিটিজেরও সাপ্লিমেন্টেশন না। যেমন আগে আমরা বলতাম যে হ্যাঁ এর চরিত্র অনেক সুন্দর, হ্যাঁ তাহলে অনেক সে কত সুন্দর সে। এখন আমরা বিউটি শব্দটাকে তো অনলি বডির সাথে ইনক্লুড করে ফেলেছি। আমরা বলি যার চরিত্র সুন্দর তাকে বলি ভালো, তাকে সুন্দর বলি না, সুন্দর বলি স্কিন দেখে। এবং এই যে ডিসকোর্সটা, এই ডিসকোর্সটা চেঞ্জ করে দিয়েছে মিডিয়া এবং আমাদের প্র্যাকটিস। আমাদের বডি কেন্দ্রিক যে বডি ডিসকোর্স, এটা আমাদের হাজির করেছে মিডিয়া। যে সুন্দর মানি হচ্ছে স্কিন, সুন্দর মানি হচ্ছে যে তোমার চোখে কতটুকু সুন্দর, চোখে সুন্দর মানি হলো চিত্তাকর্ষক, হ্যাঁ সুন্দর মানি হচ্ছে সিডাকটিভ। ফলে আমাদের বিউটি হয়ে গেছে বিউটি অফ ইউর আই, বিউটি অফ ইউর হেয়ার, বিউটি অফ ইউর থ্রোট, বিউটি অফ ইউর স্কিন, বিউটি অফ ইউর হ্যান্ড, বিউটি অফ ইউর লেগ, অল অফ দ্য পার্টস। এখন বিউটি মানে বডির বিউটি এত গুরুত্বপূর্ণ, এত আলোচনার বিষয় হয়ে গেছে। হ্যাঁ তোমার পত্রিকায় আসে কার ঠোঁট বিশ্বের মধ্যে সেরা, কার চোখ বিশ্বের মধ্যে সবচেয়ে সুন্দর, বিশ্বের মধ্যে পারলে নোবেল পুরস্কার দেয়। কার চুল বিশ্বের মধ্যে সবচেয়ে আকর্ষণীয়, আবার লেখে কে বিশ্বের মধ্যে সেরা আবেদনময়ী। হাউ ডেঞ্জারাস! এর মানেটা হচ্ছে ইউ হোয়াট হোয়াট ডু ইউ মিন ইউ সেলফ, হোয়াট ডু ইউ মিন বাই ইউ সেলফ, হোয়াট ইজ ইউ, হু আর ইউ? আমি যদি বলি হু আর ইউ, আই এম এ বডি, I am a body. What kind of body? Attractive body or unattractive body? Beautiful body or ugly body? এবং এই কালচারগুলো তুমি দেখো যে 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 যার বডি আকর্ষণীয় না তার সাথে তার বন্ধুও কম জোটে, আর যার বডি আকর্ষণীয় তার এখন বন্ধু বেশি জোটে, তার পিছে পিছে ঘুরে। কারণ মানুষ প্রত্যেককে নিজেকে এখন শরীর সর্বস্ব একটা জীব মনে করে। তাহলে আমরা দেখি বডি কি হয়ে গেছে। বডি এখন কলোনাইজ টেরিটরি। আমার বডি কি নিয়ে ঘষা মাজা করবে, পার্লারে বিজনেস চলবে, এটা কোম্পানির জন্য আমার সেন্টার। এই বডিকে কেন্দ্র করে তারা বিজনেস করবে, তার প্রফিট ম্যাক্সিমাইজ করবে। আমার জন্য কি কি মাখতে হবে, কি কি ব্যবহার করতে হবে, চুলের জন্য কি ব্যবহার করতে হবে, মুখের জন্য কি ব্যবহার করতে হবে, ত্বকের জন্য কি ব্যবহার করতে হবে, মানে সব কিছু এখন তোমার প্রেসক্রিপশন তোমার মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে আসছে। কারণ তোমার আমাদের আমাদের কেন্দ্রে আলোচনা চিন্তার কেন্দ্রীয় পয়েন্ট হয়ে গেছে আমার বডি। কারণ বডি অ্যাজ মাই সেকেন্ড হোম, বডি আমার সেকেন্ড হোম। আমার প্রথম ঘর কোনটা? প্রথম ঘর হলো যে ঘরে আমি থাকি। সেকেন্ড ঘর কোনটা? সেকেন্ড ঘর হলো আমার বডি। আমরা বলতাম না যে ধরো রাজা বাদশাহ বা তার সেকেন্ড হোম অমুক জায়গায়, কারো সেকেন্ড হোম মালয়েশিয়ায়, কারো সেকেন্ড হোম সিঙ্গাপুরে, আমরা এগুলো বলি না? এখন কনজিউমার কালচারে বডি নিজেই আমার একটা বাড়ি।
আমরা কি করি, ঘর বাড়িকে সাজাই, ঘর বাড়িকে মানে পরিপাটি করি। আমার ঘর বাড়িকে পরিপাটি করে সাজানোটাই কিন্তু আমার শিল্প। আমরা এখন আমার বডিকে এমন একটা ঘর মনে করি, এই বডিটাকে শিল্প, এই বডিটাকে আমি সুন্দর করার জন্য, সাজানোর জন্য, ঘষা মাজা করার জন্য, বিউটিফুল করার জন্য, আকর্ষণীয় করার জন্য। হ্যাঁ, তোমার তোমার যেমন ধরো একটা বাড়িতে একটা ঘরটাকে যখন সাজানো হয় তখন সেখানে দেখবে লাইটিং হয়, তারপর আলোকিত করা হয়, পরিষ্কার করা হয়। আমার বডিকে এখন সেরকম করে ঘর বাড়ির মতো করে সাজায়। কারণ ধরো এখন মেহমান আসবে তোমার বাসায়, তুমি কি করো, ঘরটাকে পরিষ্কার করো, সাজাও, গুছিয়ে রাখো, এরকম সবকিছু। কেন? সবাই বলবো ও খুব সুন্দর, দারুণ, দেখা ঘরটা অনেক সুন্দর লাগছে, অনেক গোছালো আপনারা, অনেক সুন্দর, ঘরটা অনেক সুন্দর লাগছে। আমরা ঠিক বডিটাকে এমন ভাবে সাজাই, আমি বডিটাকে ওরকম করে সাজাই, বের হই, বের হওয়ার পরে লোকজন যেন আমাকে বলে ও খুব দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে, আপনার জামাটাও খুব দারুণ লাগছে, আপনার চুলটাও দারুণ লাগছে, চুলের স্টাইলটাও দারুণ, আপনার জুতা জোড়া, যে জুতা পরেছেন পায়ের সাথে খুব মানিয়েছে, তারপর জুতাটা আপনার জামার সাথে খুব দারুণ ম্যাচ করেছে, ম্যাচিং কালচার। এই ম্যাচিং কালচার মানতে হলো তোমার বডি, বডি ইজ ইম্পর্টেন্ট। তোমার বডি কেমন দেখাচ্ছে এটা হলো ইম্পর্টেন্ট। তাহলে দেখা যাচ্ছে যে আমরা আমাদের আমাদের চিন্তা ভাবনা সবকিছু এখন যতটুকু মনোযোগ দিচ্ছি বডিকে নিয়ে, আমার সোলকে নিয়ে সেই মনোযোগটা আমরা দিচ্ছি না। ফলে ঘরগুলো ভেঙে যাচ্ছে, যেটা আমরা বেগের থিওরিতে পড়েছি, বাউম্যানের থিওরিতে পড়েছি। ঘরগুলো কেন ভেঙে যাচ্ছে? কারণ মানুষ তার সোলের দিকে মনোযোগ না, তার মানুষের মন মানসিকতাকে কিভাবে সুন্দর করতে হয় এই নিয়ে চিন্তিত না, সে তার বডি নিয়ে চিন্তিত। সুতরাং তার বডি সেকেন্ড হোমটা থেকে যায়, আসল ঘরটা ভেঙে যায়। তাহলে যেই আসল ঘরটা ছিল সেই ঘরটা ভেঙে গেছে, কিন্তু সেকেন্ড হোমটা ঠিকই আছে। এইটাকে বানিয়েছে প্রেস্টিজ গার্মেন্ট। যারা বডি যত আকর্ষণীয় সে তত প্রেস্টিজিয়াস। এবার তোমরা দেখেছো আমি কেন বলেছি যে এই যে তোমার কোথায় তোমার বেসিস অফ সোশ্যাল অর্ডার। বেসিস অফ সোশ্যাল অর্ডার হলো কনজাম্পশন। সেটা হলো আমার বডিটা কতটুকু আকর্ষণীয়, কতটুকু কনজুমেবল, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমার বডিকে কতটুকু প্লিজারেবল, আমার বডিটাকে রিপ্রেজেন্ট করছি কিসের জন্য, প্লিজারেবল দুই দিক থেকে। ধরো কেউ মনে করে যে আমি বডিটাকে যদি মানে রিপ্রেজেন্ট করি তাহলে আমি আকর্ষণীয় পাত্র বা আকর্ষণীয় পাত্রী পাবো। আর্ট হলো বডি হ্যাজ বিকাম এ ইনস্ট্রুমেন্ট অফ এনজয়মেন্ট। বডি এখন গল্প আড্ডা হচ্ছে, কাদের সাথে হচ্ছে? যাদের সাথে বডির দিকে তাকালে মানে প্লিজার অনুভব হয়, তাদের সাথে গল্প আড্ডা হচ্ছে। এর মানেটা কি? এর মানে গল্প আড্ডার সাথে প্লিজার গুরুত্বপূর্ণ, এবং মানে বডির সংস্পর্শতা, বডির সান্নিধ্যটা এখন ইম্পর্টেন্ট হয়ে গেছে। যেমন ধরো আমরা তো রিলিজিয়াস জায়গাটা আমি আলোচনা করছি, এই জন্য বর্ডিলা নিজে রিলিজিয়ানের বিষয়ের সাথে কম্পেয়ার করে বডির বিষয়টা আলোচনা করেছেন। তো বর্ডিলা কি বলেছেন? বর্ডিলা বলেছেন যে রিলিজিয়াস কাল্টটা এখন আমরা বডির কাল্টের মধ্যে আমরা কি করেছি, রিপ্লেস করেছি। এবং তোমরা এখানে দেখতে পারো the cult of body no longer stands in contradiction to the cult of the soul. এখন সোলের সাথে কন্ট্রাডিকশন করে না, কারণ আমার সোল এখন বডির সাথে কি হয়ে গেছে, একাকার হয়ে গেছে। আমার সোল আগে আলাদা ভাবে নাই। তারপরে তুমি দেখো যে বডির যে এটাকে বলে বডির যে এথিক্স, সে এথিক্সটা কি হয়ে গেছে, সে বডির এথিক্স হলো your body should be beautiful, your body should be lucrative and seductive. The ethics of beauty is the ethics of fashion, as the reduction of all concrete values, the use value of the body to a functional exchange value. Use value of your body. Use value of your body মানে কি? Use value of your body মানে your body should be labor power. That is one form of use value. Another form of use value, your body should be reproductive. Reproductive মানে হচ্ছে সন্তান জন্মদানে সক্ষম।
that is use value. Your body has sexual function in your family life, in your couple, in your living with your couple, এবং এর মানেটা হচ্ছে যে এটা ফ্যামিলি ফরমেশনের সাথে ইউজ ভ্যালুর একটা সম্পর্ক রয়েছে। তাহলে ইউজ ভ্যালু অফ ইউর বডি মানেটা হচ্ছে তোমার বডি তোমার শ্রমের জন্য, তোমার বডি সন্তান জন্মদানের জন্য, তোমার বডি মানুষের, তোমার বডি ফ্যামিলি, মানে এটাকে বলে একটা রিলিজিয়াস কোডের মধ্যে বাউন্ডেড অথবা ফ্যামিলি ফরমেশনের জন্য, ঠিক আছে? কিন্তু the ethics of beauty has been changed in consumer society. কনজিউমার সোসাইটিতে আমাদের বডি যে এথিক্স, সেই এথিক্সটা চেঞ্জ হয়ে গেছে। ইউজ দ্য রিডাকশন অফ অল কনক্রিট ভ্যালুজ, বডি সম্পর্কে যে অল কনক্রিট ভ্যালুজ, এগুলো যে বাস্তবসম্মত যে কনক্রিট ভ্যালু গুলো আছে, এগুলো রিডিউস হয়ে গেছে কি থেকে? ইউজ ভ্যালু টু ফাংশনাল এক্সচেঞ্জ ভ্যালু। মানে আমাদের যে এখন বিউটি, এই বিউটি এখন ইউজ ভ্যালুতে নাই, এটা এখন এক্সচেঞ্জ ভ্যালুতে। এর মানে হলো আমরা যে আমাদের যে বডি শেপিং, বডি ডেকোরেট করছি, বডিকে আমরা যে প্রিপেয়ার করছি, বডিকে যে কেয়ার করছি, এটার উদ্দেশ্য হলো রিপ্রোডাকশন অফ বিউটি। এই বডি, এটার কাজ হলো মানে এটার মধ্যে বিউটি তৈরি করা। আর বিউটি তৈরি করার উদ্দেশ্যটা হলো এটাকে এক্সচেঞ্জ ভ্যালুতে নিয়ে যাওয়া। সো ইউজ ভ্যালু ইজ নট ইম্পর্টেন্ট, এক্সচেঞ্জ ভ্যালু হ্যাজ গট প্রায়োরিটি। মানে এক্সচেঞ্জ ভ্যালু এর মানে ইউজ ভ্যালু ট্রান্সফর্মড ইনটু এক্সচেঞ্জ ভ্যালু। যেমন প্রোডাক্টের একটা ইউজ ভ্যালু আছে, প্রোডাক্টের, পণ্যের। তো পণ্যের একটা ইউজ ভ্যালু হলো এটা কতটুকু ব্যবহারিক, দ্যাট ইজ ইউজ ভ্যালু। এক্সচেঞ্জ ভ্যালু হলো এটার মানে বিনিময় মূল্য। আমাদের বিউটি এখন বিনিময় মূল্যের মধ্যে চলে গেছে। এর মানে আমাদের বডি হ্যাজ বিকাম কমোডিটি। আমাদের বডি হ্যাজ বিকাম কমোডিটি, আমাদের বিউটি হ্যাজ বিকাম কমোডিটি, কারণ উই আর সেলিং আওয়ার বিউটি। উই আর সেলিং আওয়ার বিউটি। আমি আমার বিউটি দিয়ে আমরা কিন্তু কি করছি, তোমার এই এটা এক্সচেঞ্জ ভ্যালুতে রূপান্তর করছি। আমরা এখন বিউটি দিয়ে, ধরো যে বেশি বিউটিফুল সে কি হয়, সে ধরো যে নারী মনে করে বিউটিফুল, সে মনে করে যে আমি যদি বেশি বিউটিফুল হই তাহলে আমি ওইরকম হাজবেন্ড পাবো যে বেশি ইনকাম করে। না, এখন এটা তো কালচার হয়ে গেছে। কেন? কারণ উই আর সেলিং আওয়ার বিউটি টু দা হাই ইনকাম গ্রুপ। অনেকে বলে যে ইয়ে কত হবে, মানে কি জানি এটাকে কি বলে, দেনমোহর কত হবে। তখন বলে বাবা মাই বলে আমার কি, এটা কি আমার ফকিরের ঘরের মেয়ে, আমার সেই রাজকীয় নারী, আমার রাজকীয় কন্যা, রাজকীয় কন্যাকে আমি এত কম দেনমোহরে দিব। এর মানে কি? এর মানে যেই নারী আকর্ষণীয় তার ভ্যালু বেশি। ওয়াই? কেউ কি কথা বলেছে আমার মেয়ের চরিত্র এত ভালো, কিছুতেই আমি অল্প দেনমোহরে রাজি হব না? এটা কি কেউ বলেছে? না। কতটুকু আকর্ষণীয় এটা দিয়ে বিচার করে। এবং যেই মানে কন্যার আকর্ষণটা কম, তার জন্য দেনমোহর কম ধরলে তারা মাইন্ড করে না। কেন? তার তো কোয়ালিটি ভালো হতে পারে, তার তো চারিত্রিক কোয়ালিটি আরো ভালো হতে পারে। সুতরাং আমরা দেনমোহরের বিষয়টাকেও কিন্তু বডি বিউটির সাথে কিন্তু আমরা কি করি, এক্সচেঞ্জ করতে চেষ্টা করি। আবার অনেকে বলে কি আমি কি সস্তা নাকি, আমি কি এত সস্তা? এখন এর মানে কি, আমি যখন মনে করি আমি খুব বিউটিফুল, তখন আমি মনে করি যে আই এম সো প্রেশাস, আই এম সো ডিমান্ডেবল। এর মানে আমার হিউম্যান কোয়ালিটি ইজ নট ইম্পর্টেন্ট, আমার বডি কোয়ালিটি ইজ ইম্পর্টেন্ট, আমার স্কিন কোয়ালিটি ইজ ইম্পর্টেন্ট, আমার ভিজুয়াল অ্যাট্রাকটিভনেস সো ইম্পর্টেন্ট। আমি বাজার নিয়ে আছি, আমি এখন মার্কেট প্লেসের মধ্যে আছি, আমি আমার বিউটিকে এখন বাজারে কেনা বেচা করতেছি। আমার বিউটিকে দেখে আমি দেখি, যারা একজন নারী তার বিউটিকে দেখে সে মনে করে যে আমি এখন ওই ইনকাম গ্রুপ, ওই মানে হাজবেন্ডকে চয়েস করবো যার ইনকাম বেশি। এর কারণে সে তার বিউটিকে তার সাথে মানে কম্প্রোমাইজ করছে হাই ইনকাম গ্রুপের সাথে।
কিন্তু যে বিউটিফুল, ধরলাম সে বিউটিফুল, সে কি বলে না আমার মানে হাই ইনকাম গ্রুপ দরকার নাই, আমার মিডল ইনকাম হলেও চলে, তবে চরিত্র খুব ভালো হইতে হবে। সংসার হওয়ার পর বলে, এখন আগে বলে না। সংসার হওয়ার পর বলে না চরিত্রটা খুব দরকার ছিল, পরে বলে যখন ঠেকে। তাহলে দেখা যায় যে তোমার ইয়ার জন্য এটাকে বলে এথিক্স অফ বিউটি, এটা এই জায়গাটাকে এই জায়গাটা হয়েছে বিউটি ইজ এক্সচেঞ্জেবল as like as commodity. The body sells products, body's beauty sells products, eroticism sells products. দেখেছো বডিলা কি বলেছে? বডিলা সরাসরি এই সবই ওনার সরাসরি উক্তি ওই বই থেকে। দ্য বডি সেলস প্রোডাক্ট। তোমার মাল্টিনেশনাল কোম্পানি বা যে কোনো কোম্পানি, হ্যাঁ, তোমার প্রোডাক্ট বিক্রি করার জন্য আগে আকর্ষণীয় নারীকে খুঁজে বের করে, একে চাকরি দেয়। যে নারী আকর্ষণীয়, স্কিন এবং বাহ্যিকভাবে বিউটিফুল মনে করা হয়, এবং তাকে কি করা হয়, প্রোডাক্ট বেচা কেনার জন্য দাঁড় করানো হয়। তুমি স্মার্টফোন বিক্রি করার জন্য দেখবে যে ফিমেলদেরকে দাঁড় করা কিভাবে, এবং তারা হলো মানে তারা হলো তোমার এটা কি বলে, তোমার প্রোডাক্টকে সেল করার জন্য তাদেরকে সামনে হাজির করা হয়, আর পেছনে থাকে হলো পুরুষরা। তাহলে দা বডি সেলস প্রোডাক্ট। আর হ্যাঁ, পুরুষকে যদি হাজির করা, পুরুষ হইতে হবে ভিরেল এক্সিকিউটিভ, পুরুষ হইতে হবে মানে তোমার স্মার্ট, দেখেই যেন মানে অন্যরকম মনে হয়। সুতরাং প্রোডাক্টের চাইতে প্রোডাক্ট কার হাতে, এটা খুব ইম্পর্টেন্ট। বডি সেলস প্রোডাক্ট, বডি এখন পণ্য বিক্রি করে। বিউটি সেলস প্রোডাক্ট, বিউটি এখন পণ্য বিক্রি করে। ইরোটিসিজম সেলস প্রোডাক্ট, যে ইরোটিক যে লুক্রেটিভ সে এখন পণ্য বিক্রি করে। তাহলে আমরা কি দেখি? আমরা দেখি সেটা হলো আমরা যে বডি নিয়ে যে আমরা লিবারেশনের চর্চা করছি, হ্যাঁ, আমি বডিকে আকর্ষণীয় করে বের হচ্ছি, তারপর মানুষকে দেখাচ্ছি, আমি রিপ্রেজেন্ট করছি, এবং আমরা এটাকে বলছি লিবারেশন। আমি বলছি দেখো আমি এখন আর ধর্মীয় শৃঙ্খলে বাধা নাই, আমি এখন স্বাধীনভাবে মুক্ত বিহঙ্গের মতো চলাফেরা করছি। বডিলে এটা বলছে বডি হ্যাজ বিকাম মিথ অফ লিবারেশন। এই যে লিবারেশন, ইট ইজ মিথ, ইট ইজ নট রিয়েল লিবারেশন। কারণ মাল্টিন্যাশনাল কোম্পানি আমাকে এই লিবার্টি দিয়েছে। কেন দিয়েছে? কারণ এটা হলো এই বডি এবং এই বিউটিকে কেন্দ্র করে যে মার্কেট তৈরি করা, এটার জন্য কিন্তু আমরা সবাই এইভাবে কন্ট্রিবিউট করছি আমাদের এই স্বাধীনতা চর্চার নাম দিয়ে। আসলে এই লিবার্টি, এই স্বাধীনতা, এটা আমাকে লিবারেল করে না, এটা আমার বডিটাকে অবজেক্ট হিসেবে রিপ্রেজেন্ট করে। সুতরাং আই হ্যাভ লস্ট মাই সাবজেক্টিভিটি, আমার সাবজেক্টিভিটি নাই। কারণ যার সোল নাই, যার মেন্টাল কোয়ালিটি ইম্পর্টেন্ট না, যার মোরাল কোয়ালিটি ইম্পর্টেন্ট না, যার বডি কোয়ালিটি ইজ ইম্পর্টেন্ট, উই আর রিপ্রেজেন্টিং আওয়ার বডি কোয়ালিটি, that is not subjectivity, that is object. So that we have created our body, myself as object. Erotic body beauty as form of exchange and sign value. Sign value নিয়ে আমি পরে আলোচনা করব। Erotic body as social function of exchange. Erotic body হয়ে গেছে এক্সচেঞ্জের একটা সোশ্যাল ফাংশন। ঠিক আছে? তো সুতরাং ইরোটিক বডিকে ইরোটিক করো, লুক মানে অ্যাট্রাকটিভ করো, লুক্রেটিভ করো। তো সুতরাং তোমার এখন মডেল এটা ইউটিউবে আছে, তারপরে তোমার টেলিভিশনে আছে, কিভাবে বিউটিশিয়ানরা আছে। বিউটিশিয়ানের কাজটা কি? বিউটিশিয়ানের কাজ হলো মানুষের বডিকে কিভাবে লুক্রেটিভ করতে হয়, এবং সেটার জন্য তারা গাইডলাইন দিয়েছে। ইরোটিক বডি অ্যাজ সোশ্যাল ফাংশন অফ এক্সচেঞ্জ, হ্যাঁ, এবং এটা আমাদের সোশ্যাল ফাংশনের মধ্যে এখন চলে গেছে। কিভাবে সোশ্যাল ফাংশনের মধ্যে কিভাবে চলে গেছে? তোমার একটা উদ্বোধনী হবে, একটা বড় ভিরেল এক্সিকিউটিভ আসবে, একটা ডিরেক্টর আসবে, অথবা মন্ত্রী আসে, একটাকে তোমার ফিতা কাটবে, কে সিটাকে উঠে দিবে? একটা সুন্দর মেয়ে। ইরোটিক বডি থাকতে হবে। এবং আমরা এটাকে কিন্তু সবাই বাহবা দিই, ইরোটিক বডি। এবং যে নারীর হাতে দেয়, ওই নারী কি যে খুশি হয়ে যায়, আমার হাতে কেসিটা দিয়েছে। প্রশ্নটা হলো কেন তার হাতে কেসিটা দিল? কারণ হার বডি ইজ ইরোটিক। এবং যে ভিএল এক্সিকিউটিভ আসবে, যে মিনিস্ট্রি আসবে, বা যে মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসবে, সে প্রথমেই কেসির দিকে তাকাবে না, ওই আকর্ষণীয় নারীর দিকে তাকাবে। তারপরে ওর দিকে তাকাই, কেসিটা নিয়ে তারপর সে ফিতে কাটতে একটু দেরি করে, কারণ ওর দিকে তাকায়। Erotic body as social function of exchange.
ফিমেল বডি হ্যাজ বিকাম ফিল্ড অফ কনজাম্পশন। ফিমেল বডি হয়ে গেছে ভোগের একটা ফিল্ড। ফিমেল বডি হ্যাজ বিকাম ফিল্ড অফ কনজাম্পশন। আমি যে বলছি নারী আকর্ষণীয় করে বের হচ্ছে নারী, আর আসলে এই নারী স্বাধীন না। এই নারী নিজেকে আকর্ষণীয় করে বের হয়েছে, কারণ একে মানে এদেরকে দেখে মানুষ প্লিজার পাবে, এবং এদেরকে দেখে মানুষ প্লিজার পাবে, এবং কেউ কেউ টার্গেট করবে, কেউ কেউ প্রেমের ফাঁদ আটবে। এবং কারণ এই পুরুষরা এই নারীকে তখন মনে করে যে ইট ইজ দ্য ফিল্ড অফ কনজাম্পশন। ডিস্যাক্রালাইজেশন অফ বডি। ডিস্যাক্রালাইজেশন মানে কি? মানে বডিকে রিলিজিয়াস প্র্যাকটিস থেকে বের করে আনা। এটা যত হবে তত ফিমেল বডি হ্যাজ বিন ফিল্ড অফ কনজাম্পশন। তাহলে রিলিজিয়াস কাল্টে ফিমেল বডি ক্যান নট বি ফিল্ড অফ কনজাম্পশন। রিলিজিয়াস কাল্টে ফিমেল বডির কেন কনজাম্পশন না? কারণ ফিমেল বডি একটা স্যাক্রেডনেস থাকে, এই ফিমেল বডির মধ্যে একটা পবিত্রতা থাকতে হবে, সেটার জন্য তাকে আলাদা একটা নিয়ম নীতি মেনে চলতে হবে, এবং সে পবিত্রতার জায়গাকে বলে স্যাক্রেডনেস। আর ডিস্যাক্রালাইজেশন মানে হচ্ছে ওই স্যাক্রেডনেস থেকে বেরিয়ে আসা। তোমাকে পবিত্রতার মধ্যে থাকা দরকার নাই, তুমি বিউটিফিকেশনের মধ্যে থাকো, তুমি নিজেকে প্রদর্শন করো, এবং তুমি পুরুষের কাছে আকর্ষণীয় করে নিজেকে তৈরি করো, এবং মানুষের কাছে হাজির হও এমন ভাবে যাতে করে মানুষ তোমাকে মনে করে ইউ আর দ্য ফিল্ড অফ কনজাম্পশন। দিস ইজ দ্য কনজিউমার কালচার নাও উই আর প্র্যাকটিসিং। কি বুঝতে পারছো? স্যার জি স্যার। কি কেমন হচ্ছে? স্যার অনেক ভালো ছিল, বাস্তবসম্মত। এবার বুঝছো যে আমরা কোথায় যাচ্ছি? জি স্যার। স্যার আজকের আলোচনা থেকে একটু একটা জিনিস আমার মনে হচ্ছে যেন আপনি রিলিজিয়াস নিয়মগুলোকে একটু গ্লোরিফাই হয়ে গেছে না এই ব্যাপারটার মাধ্যমে। বডিলা করেছে এটা তো। বডিলা করেছে। হ্যাঁ, আমি তো ওটা বডিলাকে ব্যাখ্যা করেছি, দেখো না প্রত্যেকটা কথাগুলো বডিলার জায়গা থেকে, প্রত্যেকটা উক্তি হলো বডিলার উক্তি। স্যার তাহলে ব্যাপারটা কেমন কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? আমাদের অন্যান্য সোশিওলজিস্টরা রিলিজিয়নকে শোনো, যদিও তো এটা তো কন্ট্রাডিক্টরি হওয়াটাই তো ইন্টেলেকচুয়াল ডিবেটের কাজ। কারণ হ্যাবারমাস কি বলেছে? হ্যাবারমাস বলছে হলো যে ডিবেট থাকবে, এবং একটা ওপেন ফিল্ডের ডিবেট থাকবে। সে ডিবেট কখন হয়? যখন কন্ট্রাডিকশন হয়। সুতরাং ইন্টেলেকচুয়ালিটির মধ্যে ইউনিফিকেশন থাকে না, ইন্টেলেকচুয়ালিটির মধ্যে থাকে কি? ডিবেট। বডিলে কেন বলছে? আমাদের দেশে একজন বলার সাহস পায় না, কিন্তু বডিলে কেন বলছে? কারণ সে ইন্টেলেকচুয়াল ফ্রিডম সে ফিল করে। মানুষ তার ইন্টেলেকচুয়াল ফ্রিডম থেকে যে কোনো মতামত দিতে পারে। হি হ্যাজ রাইট টু এক্সপ্রেস হিজ ভিউজ উইথ হিজ ওন নলেজ। ইয়েস স্যার। বুঝতে পারছো না? জি স্যার। বিষয়টা হলো যে বডিলে যে কথাগুলো বলছে এই জায়গার মধ্যে তোমার কাউন্টার কোনো লজিক আছে কিনা, যদি থাকে দেন ইউ ক্যান অ্যাপ্রোচ, দেন ইউ ক্যান এক্সপ্রেস ইউর ভয়েস। all are allowed to express their voice according to their independent thinking power. Are you right? জি স্যার। জি স্যার। এবং এবং তোমার বডিলে বলছে বলে আমরা কোনো কোশ্চেন করতে পারবো না তা না, কোশ্চেন করতে পারো। এবং রিলিজিয়ান যদি গ্লোরিফাই হয় তাতেও বা কারোর কি এসে যায়? ঠিক আছে, এখন ইয়ে তো ধরো বডিলে এই যুগে এসে দেখেছে যে রিলিজিয়ান থেকে বডিকে যে কাল্টের মধ্যে ঢুকানো হয়েছে, এটা আমাদেরকে কোথায় নিয়ে গেছে। ঠিক আছে, এখন সে এবং সে তো দেখেছে, সে তো বলেছে যে আগে যে ধর্মীয় জায়গায় মানুষ কি করতো, মানুষ তার বডিকে সোল দিয়ে ঢেকে রাখতো, এখন আমরা কি করি? এখন আমরা স্কিনটাকে আমাদের পোশাক বানিয়ে ফেলেছি। দ্যাট ইজ দ্য রিয়েল।
স্যার ইন্টেলেকচুয়াল এই যে আলোচনা থেকে বা ইন্টেলেকচুয়ালদের পরে মতামত নিয়েই তো এই সোসাইটিতে অ্যাপ্লাই করে সরকারগুলা। তো এখন কোন সরকার যদি চিন্তা করে যে বদ্রিলা একজন ইন্টেলেকচুয়াল এরকম কথা বলে গেছে, সে সরকার চাচ্ছে আমরা এই বদ্রিলাকে একবারে আমাদের কি যেন আইডিয়াল হিসেবে নিয়ে সেই সোসাইটিতে অ্যাপ্লাই করবে। তো দেন এটা কেমন হয়ে গেল না স্যার? আমরা যেমন মধ্যযুগের এই এনলাইটেনমেন্টদের যে চিন্তাধারার মাধ্যমেই তো এখন ইউরোপ আমেরিকার স্ট্রাকচার হয়েছে, সেটার দ্বারা আমরা প্রভাবিত হয়ে আমরা এই কারণে বদ্রিলা এখন কেন এটা পোস্ট মডার্নিটির মধ্যে গেছে, কারণ মডার্নিটি যেই মানুষের হিউম্যান ইমানসিপেশনের জন্য যে কন্ট্রিবিউট করার কথা ছিল সেটা ফেল করেছে। পোস্ট মডার্নিটি আসছে কেন বদ্রিলা পোস্ট মডার্নিটিকে গুরুত্ব দিয়েছে? পোস্ট মডার্নিটি মানে মডার্নিটি ফেল করেছে, মানে ইউরোপিয়ান যে এনলাইটেন প্রজেক্ট এটা ফেল করেছে বলেই পোস্ট মডার্নিটিকে সে গুরুত্ব দিয়েছে। পোস্ট মডার্নিটি মানে হলো কাউন্টার মডার্নিটি, কারণ যখন দেখেছে মডার্নিটি ফেল করেছে এই কারণে পোস্ট মডার্নিটির থিওরি তৈরি করেছেন বদ্রিলা তৈরি করেছেন, বাউম্যান তৈরি করেছেন। স্যার তাহলে এখনো ইন্টেলেকচুয়াল কমিউনিটিতে এই ইমানসিপেশনের পথ এখনো খোঁজা হচ্ছে, মানে এখনো পাওয়া যায়নি। এটা অলওয়েজ, এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, এটা সবসময় হবে। এটা সবসময় হবে, সবসময় খোঁজা হবে, এবং কেউ একজন এক একটাকে ইমানসিপেশন মনে করবে, কিন্তু আলটিমেটলি তোমার এই কনফ্লিক্ট, ডিবেট, আর্গুমেন্ট সব সময় চলতে থাকবে। মূল ইমানসিপেশনটা স্যার আসলো বা কিভাবে? কারণ হচ্ছে আমরা যদি আমাদের মেয়েদের কথা চিন্তা করি তাহলে দেখবো যে আগেও একটা পুরুষতান্ত্রিক সমাজই আমাদেরকে বলেছে যে না, তোমাদের তো আসলে ঢেকে থাকা উচিত, তারা ঢেকে ছিল। এখন আবার দেখা যাচ্ছে যে না, তোমাকে বাইরে আসা উচিত, তোমাকে কাজ করা উচিত। সো দেখা যাচ্ছে যে আলটিমেটলি আমরা তো সেই পুরুষতান্ত্রিকতার থেকেই ইনফ্লুয়েন্স হয়ে এখন আবার উন্মুক্ত ভাবে বের হয়ে আসছি। আচ্ছা, গুড। না, এইভাবে প্রশ্ন করলে তো ভালো। যেমন একটা হলো পুরুষতন্ত্র, আর একটা হলো রিলিজিয়ান। যেমন ধরো বদ্রিলা কিন্তু পুরুষতন্ত্র নিয়ে কোনো শব্দ উচ্চারণ করে নাই, বদ্রিলা রিলিজিয়ানের জায়গা থেকে আলোচনা করেছে যে রিলিজিয়ানে কি বলেছে। যেমন তুমি পুরুষতন্ত্র মানে কি? পুরুষতন্ত্র মানে হচ্ছে পুরুষের অধীনে নারী চলবে, পুরুষের অর্ডারে নারী চলবে, এটাকে স্বাভাবিকভাবে আমরা বলি পুরুষতন্ত্র। ঠিক আছে? কনজিউমার কালচার কিন্তু পাবলিক পেট্রিয়ার্কি তৈরি করেছে, পাবলিক পুরুষতন্ত্র তৈরি করেছে। নারী কি পোশাক পরে অভিনয় করবে এটা কিন্তু ডিরেক্টর ঠিক করে দেয়, এবং ডিরেক্টর পুরুষ। নারী কোন পোশাক পরে না, যেমন আমাদের বলি যে আমাদের ঘরে নারী পুরুষ বলে দেয় যে নারী এই পোশাক পরতে হবে, ঠিক উল্টোটা বলে পুরুষ ডিরেক্টর কোথায় মুভি করার জন্য, তখন নারীকে বলে যে না, তুমি এরকম এত এত মানে এত ইয়ে করে মানে তোমার নিয়মে এটা চলবে না, এটা আমি যেভাবে বলবো সেভাবে তোমার পোশাক ইয়ে করতে হবে। এবং তখন এটা হলো পাবলিক যে পেট্রিয়ার্কি সেটা চালু করে। তো দুটো ধরন দুই রকম, কিন্তু বিষয়টা হলো রিলিজিয়াস জায়গায় কি বলে তোমরা সেটা যে আলোচনা করবে, এবং ইন্ডিপেন্ডেন্টলি সেটা তোমরা অ্যানালাইজ করবা। তোমরা দেখবা যে পুরুষতন্ত্র হলো এটা সোশ্যাল কনস্ট্রাকশন। ঠিক আছে? পুরুষতন্ত্র হলো মানুষ কি করে, পুরুষরা নারীর উপর ইম্পোজ করে তার আইডিয়াকে, তার অর্ডারকে। রিলিজিয়ানের ভাষায় তুমি দেখো, রিলিজিয়ানের মধ্যে তুমি যদি ইন্ডিপেন্ডেন্টলি রিলিজিয়ান দেখো, রিলিজিয়ানে কি বলছে যে নবী রাসূলদের বলছে যে আপনারা ধর্মকে প্রচার করেন, যার ইচ্ছা গ্রহণ করুক, যার ইচ্ছা বর্জন করুক। ঠিক আছে? এর মানে অল আর ফ্রি টু ডিসাইড। এর মানে হলো যার ইচ্ছা গ্রহণ করুক, যার ইচ্ছা বর্জন করুক। সো দ্যার ইজ নো পেট্রিয়ার্কি হিয়ার। স্যার তাহলে এই ইমানসিপেশনের ডিবেট বা এটা খোঁজা এটা চলতেই থাকবে। এখন যার কাছে এটা যেহেতু আপেক্ষিক আর কি, আমার মনে হয় যার কাছে যেটা ইমানসিপেশন মনে হবে সেটাই হবে। হ্যাঁ, গুড। এটার মানেটা হচ্ছে এটা ডিবেটেবল, কিন্তু যে যেটাকে রাইট মনে করে সে সেটাই প্র্যাকটিস করে। জি স্যার, ইন্টারেস্টিং। ঠিক আছে? তো ঠিক আছে, তোমরা আমি মনে করি তোমরা বিষয়গুলো নিয়ে চিন্তা করো, এবং নেক্সট ক্লাসে আমরা আবার বদ্রিলা নিয়ে হাজির হব। জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ স্যার। ভালো থাকবেন স্যার। আচ্ছা, সুতরাং তোমরা ক্লিয়ার নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবে। নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।